আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন আমার কণ্ঠে আফিডিয়ান, লিখছেন আমিনা। পর্ব ৩। লিভিং রুমে ঢোকার আগ মুহূর্তে বাবা আর ফুপ্পার কিছু কথা কানে এলো রুমাইশার। ফুপ্পা থেমে থেমে বলছেন, দেখো শামসুল, ছেলে আমার আজও অপরাধবোধে ভোগে। ওই ঘটনার পর থেকে ও নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছে। দেশে আসার পর থেকে ও চিলেকোঠার রুমে থাকে, নিচেও আসে না। ওর মা ওর 3 বেলার খাবার দিয়ে আসে, কিন্তু ওর মাও ওকে চোখের দেখা দেখেনি কতকাল, তার হিসাব নেই। রুনিয়ার সামনেও আসে না ও। ওই ঘটনায় আমরা যতটা না অবাক হয়েছি তার থেকে বেশি অবাক হয়েছে সাফওয়ান। ও পুরো ভেঙে পড়েছিল, নিজেকে অভিশাপ মনে করতো, হয়তো এখনও করে। আমার ছেলের জীবনটা শেষ করে দিল ওই লোকটা। আমি ঘৃণা করি ওকে। বলতে বলতে হু হু করে কাঁদতে শুরু করলেন ইশতিয়াক আহমেদ। শামসুল ইশতিয়াককে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে পড়লেন। অনুতপ্ত হয়ে বললেন, দুলা ভাই, ভেঙে পড়বেন না। আমি বুঝতে পেরেছি আমারও উচিত হয়নি আপনাদের এইরকম একটা সময়ে এইভাবে ছেড়ে চলে যাওয়া, কিন্তু কি করব বলুন। আমার মেয়ের ওই অবস্থা দেখার পর আমি আর কিছুই ভাবতে পারিনি। রুমাইশা এসব শুনছে আর মনে মনে ভাবছে, কি চলছে এখানে। সাফওয়ান ভাইয়া কারোর সাথে কথা বলেন না কেন? এজন্যই কি সাফিন বলেছিল যে ভাইয়া থাকা না থাকা সমান? আর ফুপ্পা কার কথা বলছেন? কাকে ঘৃণা করেন উনি? এইসব প্রশ্ন রুমাইশার মাথায় ঘুরপাক খেতে লাগলো। এমন সময় রুনিয়া পিছন থেকে বলে উঠলেন, কি রে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে যা। রুমাইশা থমথম খেয়ে গেলেন। হ্যাঁ ফুপ্পি, যাচ্ছি। ভিতরে ঢুকে রুমাইশা টি টেবিলের ওপর নাস্তার ট্রেটা রাখলো। রুমে বসলেন ইশতিয়াকের পাশে, আর রুমাইশা গিয়ে বসলো ওর বাবার পাশে। কি খবর ওইদিকের? ভাবি কেমন আছে? রুনিয়া ট্রে থেকে খাবারের প্লেট শামসুলের দিকে বাড়িয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলো। শামসুল প্লেট নিতে নিতে বললেন, খবর সব ভালো, তোর ভাবিও ভালো আছে আলহামদুলিল্লাহ। রুমি সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে সামনের মাসে, তাই ম্যাচ দেখতে এসেছি। রুম ও বুকিং দিয়ে এসেছে। ফার্স্ট ইয়ারের পরীক্ষার সময় বাড়ি থেকেই যেত, কিন্তু পরীক্ষা দিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যেত অনেক, আর ক্লান্তির কারণে পড়তেও পারতো না। তাই ভাবছি পরীক্ষার এই 1-2 মাস ম্যাচেই থাকুক। রুনিয়া গর্জে উঠে বললেন, সে কি, আমরা এখানে থাকতে রুমে ম্যাচে থাকবে কেন? ওর কি ম্যাচের খাবার খাওয়ার অভ্যাস আছে? ও তো পরদিনই অসুস্থ হয়ে যাবে। শামসুল বোনের এহেন রূপ দেখে চুপসে গেল, বলল, না, ওকে যেখানে রাখবো সেখানে রান্না করে খেতে হয়। ম্যাচের খাবার খেতে পারবে না তা তো জানি, তাই এই ব্যবস্থা। রুনিয়া ভুরু কুচকে বললেন, মানে কি? ওর পরীক্ষা আর ও পরীক্ষার পড়া না পড়ে রান্না বান্না করবে? তুই কি পাগল হয়ে গেছিস শামসুল? শামসুল কাদের বললেন, এছাড়া আর কোনো উপায় নেই। বাড়ি থেকে যাওয়া আসা করতে গেলে অনেক সমস্যা হয়, আর আমারও সময় হয়ে ওঠে না ওকে নিতে আসার। রাফসান বাড়িতে থাকলে না হয় ওকে বলতাম, কিন্তু ওরও ভার্সিটিতে এক্সাম চলছে। রুনিয়া বললেন, রুমির যে কয়দিন পরীক্ষা আছে ও আমার এখানেই থাকবে, এর বাইরে আমি কোনো কথা শুনতে চাই না। এত বছর পর মেয়েটা এসেছে, ওকে আমি কিছুদিন আমার কাছে রাখবো, আর এইটাই ভালো সুযোগ। শামসুল ইতস্তত করে বললেন, কিন্তু আপা। রুনিয়া শামসুলকে কথা শেষ করতে দিলেন না, তার আগেই বলে উঠলেন, কোনো কিন্তু না। আর তুই যেটার ভয় পাচ্ছিস সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার ছেলে আমার সামনেই আসে না, আর কোথায় রুমি? তুই নিশ্চিন্তে থাকতে পারিস। শামসুল বললেন, ঠিক আছে, আমি পরীক্ষার 2 দিন আগে ওকে এখানে দিয়ে যাব, তাহলে মেসের বুকিংয়ের টাকা ফেরত নিয়ে আসি। রুনিয়া জিজ্ঞাসা করলেন, রুমাইসাকে পরীক্ষা কবে থেকে? প্রত্যুত্তরে রুমাইসা বলল, 2 তারিখ থেকে ফুপ্পি। 2 তারিখ? তাহলে তো আর 9 দিন আছে। রুনিয়া শামসুলকে বললেন, কোনো দরকার নেই রুমির এখন বাড়িতে যাওয়ার, আর তো 9 দিন আছে। এই কয়দিনও নিজেকে এখানে কমফোর্টেবল করে নে। তুই কাল ওর বই খাতা আর কিছু জামা কাপড় এনে দিয়ে যাস। শামসুল রুনিয়ার কথায় বিরোধিতা করে বললেন, না আপা, তা হয় না। আর রুমির মাও এই ব্যাপারে জানেন না, ও রাগ করবে ভীষণ। আর রুমি এত আগে থেকে এখানে কি করবে? কমফোর্টেবল 2 দিনের ভেতরেই হয়ে যাবে, ও তুই চিন্তা করিস না। কিন্তু রুনিয়া মানতে নারাজ, বললেন, আমি ফোন করছি আয়শাকে, করে বলে দিচ্ছি যে রুমি আমাদের বাড়িতেই থাকছে। আমি যতটুকু পারি বুঝিয়ে বলবো, আর বাকিটুকু তুই বাড়ি গিয়ে বোঝাস। শামসুল তবুও দেনামোনা করতে লাগলেন। এমন সময় সাফিন এলো, রুমির পাশে বসতে বসতে বলল, এত শোরগোল হচ্ছে কোন বিষয়ে? রুনিয়া সাফিনকে বললেন পুরো ঘটনা। সাফিনের মুখ আনন্দে ঝিলিক দিয়ে উঠল। ও রুমাইশার পাশ থেকে উঠে শামসুলের পাশে গিয়ে বসলো। এবার বসে শামসুলের হাত ধরে বলল, মামা রাজি হয়ে যাও না প্লিজ। মামিকে রাজি করার দায়িত্ব আমার আর মায়ের, আর তুমি রাজি হলে মামিও রাজি। রাজি হয়ে যাও না মামা, প্লিজ প্লিজ। এবার ইশতিয়াক আহমেদও এই কাজে অংশ নিলেন। 3 জনে মিলেই শামসুলকে রাজি হওয়ার জন্য পিড়াপিড়ি করতে লাগলেন। এমন সময় শামসুল বললেন, আচ্ছা রুমি, যা বলবে তাই হবে। রুমিমা, তুই কি চাস বল? তুই থাকতে চাইলে থাকবি, যেতে চাইলে যাবি, তোর কথাই শেষ কথা। সবাই রুমির দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। সবার অগোচরে সাফিন রুমিকে চোখ টিপ মেরে ইশারা করলো থেকে যাওয়ার জন্য। রুমি মুখে কিছুই বলল না, উঠে গিয়ে ফুপির পাশে বসে পড়ল। সবার মুখে ঝরঝরে হাসি ফুটে উঠল। সাফিন 2 হাত মুষ্টিবদ্ধ করে উপরে উঠিয়ে আবার নিচে নামিয়ে নিঃশব্দে বলল, ইয়েস।
শামসুল কাদের বললেন, ঠিক আছে, মেয়ে যখন বলছে তখন আর কি করা, আমি কাল ওর জিনিসপত্র দিয়ে যাব, এখন আমি উঠি। অতঃপর রুমাইশার দিকে তাকিয়ে বললেন, সাবধানে থাকিস মা। আর রুনিয়াকে বললেন, আমার মেয়েকে দেখে রাখিস, ওকে কিন্তু তোর ভরসাতেই রেখে যাচ্ছি। রুনিয়া শামসুলকে আশ্বস্ত করে বললেন, তুই কোনো চিন্তা করিস না, তোর মেয়ে আমার কাছে সেফ অ্যান্ড সাউন্ড থাকবে, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। শামসুল কাদের মেয়ের দিকে আরেকবার তাকিয়ে গেটের দিকে এগোলেন বাড়িতে ফেরার জন্য। দোতলায় সাফওয়ানের রুমটা অনেকদিন ধরেই খালি পড়ে আছে। সাফওয়ান এখন চিলেকোঠা রুমে থাকে, তাই দোতলার খালি রুমটাই রুমাইসাকে গুছিয়ে দিলেন রুনিয়া। দেয়ালের পাশ ঘেঁষে ঘুমানোর জন্য একটা বেড, আর তার সাথে দেয়ালের পাশ ঘেঁষে একটা টেবিল চেয়ার, বিছানার শেষ প্রান্তে একটা ড্রেসিং টেবিল, আর পড়ার টেবিলের পাশে একটা ছোট আলমারা। আপাতত এতটুকুই। রুমে রুমাইশার জন্য পড়ার সুন্দর একটা পরিবেশ করে দিলেন রুনিয়া। রুমাইশার ডান পাশের রুমটা সাফিনের। রুনিয়া রুমাইশাকে অভয় দিয়ে বললেন, সাফিন অনেক রাত জেগে পড়ে, কিছু মাস পরেই ওর ইন্টারমিডিয়েট ফাইনাল এক্সাম, তোর ভয় করবে না। আর ভয় পেলে আমাকে বা সাফিনকে ডাকিস, আমি নিচেই আসি, দরকার হলে ফোন দিস। আর সাফিনকে আমি বলে দিচ্ছি, তুই যতক্ষণ জেগে থাকবি ততক্ষণ যেন সাফিনও জেগে থাকে। রুমাইশা মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ফুপি, আমার ভয় করবে না, আর করলেও তোমাকে জানাবো। আর অ্যাটাচ ওয়াশরুম আছে তো, আমার সমস্যা হবে না। রুমাইশাকে ঘুমাতে বলে রুনিয়া চলে গেলেন নিচে নিজের রুমে। সারাদিন অনেক ধকল গেছে রুমাইশার ওপর দিয়ে, তাছাড়া বই খাতাও তো কিছুই নেই, তাই উপায় না পেয়ে রুমাইশা ঘুমানোর সিদ্ধান্তই নিল। সাফিনের ফোন এলো এমন সময়। ফোনের ওপাশ থেকে সাফিন বলল, ভয় পেলে আমাকে কল দিও আপু। রুমাইশা বলল, সমস্যা নেই সাফিন, আমি ভয় পাবো না, আমি এখনই ঘুমিয়ে যাব ভাবছি, তাই ভয় পাওয়ার আর কোনো অবকাশ থাকবে না। ঠিক আছে আপু, তুমি তাহলে ঘুমাও, আমি আর কিছুক্ষণ পরে তারপর ঘুমাবো। আচ্ছা বলে ফোন রেখে দিল রুমাইশা। তারপর বিছানা ঠিক করে শুয়ে পড়ল। সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে করতে একসময় সে ঘুমিয়েও গেল। হঠাৎ ভারী কিছু মাটিতে পড়ার শব্দে ঘুম ভেঙে গেল রুমাইশার।